আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণী জীববিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়। এই অধ্যায়ের নাম খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। প্রথমে আসি উদ্ভিদের খনিজ পুষ্টি। আমাদের যেমন প্রত্যেকদিন খাবার খেতে হয়, খাবার থেকে আমরা পুষ্টি পাই, পুষ্টি থেকে কি আমরা শক্তি পাই, ঠিক তেমনি উদ্ভিদেরও পুষ্টি প্রয়োজন। আর এই পুষ্টিগুলো কিভাবে পাই? আমরা জানি আমরা কি গাছকে প্রতিদিন কি দিতে হয়? পানি দিতে হয়। কেন পানি দিই? কারণ পানি থেকে এরা পুষ্টি উপাদান সংগ্রহ করে। আবার আর কোথায় থেকে পাই? মাটি, পানি এবং বায়ু, এই তিনটা উপাদান থেকে এরা পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করে থাকে। আমি যে লাইনগুলো দাগিয়ে দিচ্ছি ওইগুলা এমসিকিউ এবং সৃজনশীল সবকিছুর জন্যই অনেক গুরুত্বপূর্ণ। এই যে উদ্ভিদের পুষ্টি উপাদান প্রয়োজন, তাহলে এরা এগুলো কোথায় থেকে পায়? এরা এগুলা মাটি, পানি এবং বায়ু থেকে পায়। এইরকম যে পুষ্টি উপাদান, টোটাল ৬০টি পুষ্টি উপাদান শনাক্ত করা গেছে। এগুলাকে বলা হয় উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। আচ্ছা, এই ৬০টি উপাদান শনাক্ত করা গেছে, তার মধ্যে ১৬টি এদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য। এই ১৬টি পুষ্টি উপাদানকে বলা হয় অত্যাবশ্যকীয় উপাদান। তাহলে এমসিকিউতে আসতে পারে যে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কয়টা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, তাহলে এটার উত্তর কি হবে? ১৬টি। এগুলো যদি অভাব দেখা দেয় তাহলে এদের বিভিন্ন ধরনের রোগ হতে পারে, বিভিন্ন ধরনের অভাবজনিত লক্ষণ দেখা দিতে পারে। এই ১৬টি উপাদানকে আবার দুই ভাগে ভাগ করছে। এগুলোর মধ্যে কিছু কিছু উপাদান এদের অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়, আবার কিছু কিছু উপাদান অল্প পরিমাণে হলেও হয়ে যায়। যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন হয় এগুলাকে বলা হয় ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান। ম্যাক্রো মানে হচ্ছে বেশি বা বড়, আর নিউট্রিয়েন্ট মানে হচ্ছে পুষ্টি, আর মাইক্রো মানে হচ্ছে কম বা ছোট, মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে এটা কয় ভাগে ভাগ করছে? পুষ্টি উপাদানগুলোকে দুই ভাগে, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে এই দুইটা হচ্ছে এমসিকিউ আর সৃজনশীল দুইটার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো বেশি পরিমাণে প্রয়োজন, যে পুষ্টি উপাদানগুলো, এগুলোকে বলা হয় ম্যাক্রো নিউট্রিয়েন্ট। এগুলো টোটাল কয়টা আছে? ৯টা। যেমন এদের মধ্যে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার। এই উপাদানগুলো এদের জন্য খুব বেশি পরিমাণে প্রয়োজন হয়। আর মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান কি কোনগুলাকে বলে? যেগুলা সামান্য পরিমাণে প্রয়োজন হয়। এগুলো আছে টোটাল 7টা। এর মধ্যে রয়েছে দস্তা বা জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মোলিবডেনাম, বোরন, তামা বা কপার, ক্লোরিন, লৌহ। টোটাল 7টা। এই দুইটা প্যারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এগুলা সৃজনশীলের আসে, সৃজনশীলের ক বা খতেও আসে, আবার এমসিকিউতে অনেক বেশি আসে। এবার আসি এগুলোর উৎস। এই পুষ্টি উপাদানগুলা কোথায় থেকে পাই? যেমন ধরো আমরা কি জানি, উদ্ভিদ যে শ্বাস কার্যে কোনটা গ্রহণ করে? এরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। তাহলে আমরা কি জানি কার্বন ডাইঅক্সাইডের সংকেত কি? CO2। এখানে কি কি আছে? একটা হচ্ছে কার্বন আর হচ্ছে অক্সিজেন। তাহলে এগুলো কই থেকে গ্রহণ করে? এগুলো কি পানি থেকে গ্রহণ করে, নাকি মাটি থেকে, নাকি বায়ু থেকে? আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড থাকে কোথায়? বায়ুতে। তাহলে বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। এজন্য প্রথম লাইনে বলছে কি কার্বন আর অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। কি হিসেবে গ্রহণ করতেছে? কার্বন ডাইঅক্সাইড হিসেবে। আচ্ছা, এরপর আসি আমরা উদ্ভিদে কি গ্রহণ করে? মাটি থেকে পানি। তাহলে পানি থেকে কি থাকে? পানির সংকেত কি? H2O। তাহলে এখানে কি কি আছে? 2 অণু হাইড্রোজেন আর 1 অণু অক্সিজেন। তাহলে এরা পানি থেকে কি গ্রহণ করে? হাইড্রোজেন আর অক্সিজেন। এমসিকিউতে এভাবে আসতে পারে যে উদ্ভিদ বায়ুমণ্ডল থেকে কি কি গ্রহণ করে, এরপর পানি থেকে কি গ্রহণ করে, আবার মাটি থেকে মূলের সাহায্যে কি বিভিন্ন লবণ গ্রহণ করে। এরা তো আর সরাসরি লবণ গ্রহণ করতে পারে না, এরা হচ্ছে আয়ন হিসেবে শোষণ করে।
এটাও এমসিকিউতে আসে যে উদ্ভিদ মাটি থেকে লবণ কিভাবে শোষণ করে। এটা হচ্ছে আয়ন হিসেবে, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন, নাইট্রেট আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলা। এরপর আসি এই পুষ্টি উপাদানগুলোর গুরুত্ব কি। প্রথমে আসি নাইট্রোজেন। নাইট্রোজেনে কি থাকে? নাইট্রোজেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ক্লোরোফিলের জন্য অত্যাবশ্যকীয় উপাদান। এই প্রোটিন, ক্লোরোফিল, নিউক্লিক অ্যাসিড এগুলো তৈরির জন্য নাইট্রোজেন প্রয়োজন হয়। এগুলা রিডিংটা একবার পড়বা, রিডিংটা পড়লেই বুঝতে পারবা। এরপর হচ্ছে ম্যাগনেসিয়ামের কাজ কি? এটা হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় সাহায্য করে। এরপর হচ্ছে ক্লোরোফিল অণু সৃষ্টি এবং সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ব্যাহত হয় যদি এটা অভাব থাকে। এরপর পটাশিয়ামটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে পটাশিয়াম পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার ক্ষেত্রে পটাশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এটা আসতে পারে যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার জন্য কোনটি গুরুত্বপূর্ণ। এটা অন্য আরো অধ্যায়ও আছে, সালোকসংশ্লেষণের অধ্যায়টি তো এই প্রশ্নটা আসে। আচ্ছা, এরপর আসি কি? ফসফরাস। ফসফরাস হচ্ছে মূল বর্ধনের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে এমসিকিউর জন্য আসে। এরপর আসি আয়রন। আয়রন হচ্ছে সাইটোক্রোমের সাংগঠনিক উপাদান, এটাও আসে। আচ্ছা, এরপর দেখো আমরা কি জানি, উদ্ভিদের ভালো ফসল হওয়ার জন্য এখানে সার ব্যবহার করে না আমরা? কি কি সার ব্যবহার করা হয়? যেমন ইউরিয়া ব্যবহার করা হয় যেটাতে নাইট্রোজেন থাকে, মিউরেট অফ পটাশ ব্যবহার করা হয় যেটাতে পটাশিয়াম থাকে, টিফো সুপার ফসফেট ব্যবহার করা হয়, এটাতে কি থাকে? ফসফরাস থাকে। আচ্ছা, এগুলো তো আমরা যা পড়ছি তখন এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট। এবার আসি মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে কি কি আছে? ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের কাজ কি? ক্লোরোপ্লাস্ট গঠন এবং সংরক্ষণ। আবার কপারের কাজ কি? এটা হচ্ছে টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন। তাহলে এমসিকিউ তো আসতে পারে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার কোনটা প্রয়োজন? তাহলে উত্তর হবে কি? কপার। এরপর আসি বুরন। বুরনের কাজ কি? বর্ধনশীল অঞ্চলের জন্য কি প্রয়োজন হয়? বুরন। আরেকটা কাজ আছে চিনি পরিবহনে সাহায্য করে। এটা এমসিকিউতে আসে যে চিনি পরিবহনে কোনটি পরোক্ষ প্রভাব বিস্তার করে? তাহলে এটার উত্তর হবে কি? বুরন। এরপর আসি মলিবডেনাম। মলিবডেনাম হচ্ছে কি? নাইট্রোজেন সংবর্ধনের জন্য আবশ্যক। এরপর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে সুগার বিট মূল এবং কার্বনের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন। তাহলে এই যে লাইনগুলো দাগাই দিয়েছি এগুলো হচ্ছে এমসিকিউর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পেজ থেকে হচ্ছে এমসিকিউর জন্যই আসে যে এটা কোনটার কাজ কি। আচ্ছা, এবার আসি এদের কোনটার অভাবে কি হয়। এখান থেকে সব পড়তে হয় না, যে মনে করো এখানে নাইট্রোজেনের অভাবে কি হয়ে যায়, এটা হচ্ছে ক্লোরোসিস, পাতা হচ্ছে হলুদ হয়ে যায়। নাইট্রোজেনের যদি অভাব দেখা দেয় তাহলে গাছের পাতা হলুদ হয়ে যায়, একে বলা হয় ক্লোরোসিস। দেখো এখানে পাতাগুলো দেখাইছে, এগুলো কি হলুদ কালার হয়ে গেছে না? এটাই। এরপর ফসফরাসের অভাবে পাতা কি হয়ে যায়? বেগুনি কালার হয়ে যায়। দেখো এখানে আছে পাতাটা পাশে বেগুনি কালার হয়ে গেছে। এরপর আসি পটাশিয়াম। পটাশিয়ামের অভাবেও কি হয়ে যায়? শীর্ষ আর কিনারা হলুদ হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে ক্যালসিয়াম। এগুলো হচ্ছে একবার রিডিং পড়বা, এগুলোতে তেমন বেশি গুরুত্বপূর্ণ কিছু নাই। এখান থেকে এটাই বেশি আসে যে ক্লোরোসিস কাকে বলে, কোনটির অভাবে ক্লোরোসিস দেখা দেয়, যেমন নাইট্রোজেন। আবার ফসফরাসের অভাবে পাতা কিরকম হয়ে যায়, এই দুটাই বেশি ইম্পর্টেন্ট। এদিক থেকে তেমন আর আসে না। আচ্ছা, এবার আমরা এতক্ষণ পড়ছি উদ্ভিদের পুষ্টি উপাদান। এবার আসো প্রাণীর খাদ্য এবং পুষ্টি উপাদান। এই যে আমরা কাজ করতেছি, কথা বলি, হাঁটাচলা করি, এগুলোর জন্য আমাদের কি প্রয়োজন? শক্তি প্রয়োজন। এই শক্তিটা আমরা কই থেকে পাই? এটা আমরা যে খাবার গ্রহণ করি তা থেকে পাই। তাহলে আমাদের এখন কি শিখতে হবে? আমাদের খাদ্যে কি কি উপাদান আছে আর তাদের উৎসটা কি, এগুলো আমরা কই থেকে পাই। খাদ্যের টোটাল হচ্ছে 6টা উপাদান আছে। প্রধান উপাদান হচ্ছে 3টা। এগুলোর মধ্যে রয়েছে আমিষ, শর্করা আর স্নেহ। এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, এগুলোর কাজ। এরপর আরো 3টা আছে, টোটাল হচ্ছে 6টা। এই 3টার কাজও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে আমরা মাছ মাংস খাই, এগুলোতে আমরা পাই আমিষ। আমিষ হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয় পূরণ করে। এই যে আমরা কাজ করি, আমাদের যে শক্তি প্রয়োজন, এটা পাই আমরা শর্করা থেকে।
যেমন হচ্ছে শর্করা আমরা ভাত, আলো এগুলা থেকে পাই। এরপর হচ্ছে স্নেহ। স্নেহ তো তোমরা চিনো, যেগুলা চর্বি, তেল, এগুলাতে হচ্ছে আমরা তাপ ও শক্তি পাই। এরপর ভিটামিন হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপর হচ্ছে খনিজ লবণের কাজ, পানির কাজ, এগুলো হচ্ছে পড়তে হবে। এরপর আসি খাদ্য আসবা রাপেজ। এটার কাজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা এমসিকিউতে সৃজনশীলের হতে আসে। রাপেজ কাজ কি? এটা কাজ হচ্ছে পানি শোষণ করে, মলের পরিমাণ বৃদ্ধি করে আর বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। এই তিনটে কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আসি এই যে আমরা যে 6টা খাদ্য উপাদান পড়ছি, এগুলা 6টা আগে 6টা ছিল, এর সাথে হচ্ছে রাফেজটাকেও যোগ করছে। আচ্ছা, এরপর দেখো এবার হচ্ছে এগুলা বর্ণালী লিখছে। প্রথমে আসি আমিষ। আমিষ কি নিয়ে গঠিত? এটাতে কার্বন থাকে, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন, এই 4টা উপাদান থাকে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখানে কতটুকু নাইট্রোজেন থাকে? এখানে হচ্ছে 16% নাইট্রোজেন থাকে। আচ্ছা, এরপর এটা উৎসগুলো পড়বা। এগুলো হচ্ছে এমসিকিউতে আছে, কোথায় কোথায় থাকে। মাছ, মাংস, ডিম, দুধ, ডাল, শিমের বিচি, এগুলো থেকে আমরা আমিষটা পেয়ে থাকি। আমিষ হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে যেগুলো আমরা প্রাণী থেকে পাই, এগুলোকে বলা হয় প্রাণীজ আমিষ। যেমন মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। এরপর আছে উদ্ভিজ্জ আমিষ। এটার মধ্যে আমরা কি আছে? শিমের বিচি, চীনাবাদাম, এগুলা। দেখো এখানে লিখছে আলাদা আলাদা করে, এটা একটু পরে দেখবা কোনটা কোথা থেকে পাওয়া যায়। এরপর আছে কি শর্করা। শর্করা হচ্ছে আমাদের শক্তি যোগায়। এখানেও থাকে কি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, শুধু নাইট্রোজেনটাই বাদ আছে। আচ্ছা, এই 4টা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শর্করার শ্রেণী বিভাগ, এটা হচ্ছে এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা। এই যে এক শর্করা মানে কি? এখানে শুধু একটাই শর্করা থাকবে। 2টা শর্করা যখন মিলিত হয় তখন এটাকে বলা হয় দ্বি শর্করা। অনেকগুলো শর্করা থাকলে তাকে বলা হয় বহু শর্করা। এটার উদাহরণগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন এক শর্করা, এটার উদাহরণ কি? গ্লুকোজ। 2টা গ্লুকোজ একসাথে হয়ে তৈরি করে কি? সুক্রোজ। তাহলে দ্বি শর্করার উদাহরণ কি? সুক্রোজ আর ল্যাকটোজ। আচ্ছা, তাহলে আমরা তো জানি গ্লুকোজ তোমরা কিসে পাবা? মধু আর ফলের রসে। সুক্রোজ পাওয়া যায় চিনিতে, আর ল্যাকটোজ পাওয়া যায় দুধে। সুক্রোজ চিনিতে আর ল্যাকটোজ পাওয়া যায় দুধে। আর বহু শর্করা মানে এখানে অনেকগুলো শর্করা থাকবে। এটার উদাহরণ হচ্ছে শ্বেতসার আর গ্লাইকোজেন। যেমন চাল, আটা, আলো, সবুজ শাকসবজি, এগুলোতে পাওয়া যায়। এই 4টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা থেকে অনেক এমসিকিউ আসে। আচ্ছা, এরপর আসি স্নেহ জাতীয় খাদ্য। স্নেহ জাতীয় খাদ্য মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটার মুখ্য কাজ। স্নেহ জাতীয় খাদ্যের মুখ্য কাজ কি? তাপ উৎপাদন করা। এরপর যকৃৎ, মস্তিষ্ক, মাংস আর পেশিতেও কি থাকে? চর্বি জমা থাকে। এটাও ইম্পর্টেন্ট, যা কোথায় কোথায় চর্বি জমা থাকে। আচ্ছা, এরপর এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। শর্করা আমিষের তুলনায় চর্বিতে কিন্তু দ্বিগুণ ক্যালোরি পাওয়া যায়। এটা এমসিকিউতে আছে। আর প্রাণী দেহে শক্তি মাপার একক কি? ক্যালোরি। আচ্ছা, এবার এটাকেও 2 ভাগে ভাগ করছে। এটা হচ্ছে উদ্ভিজ্জ আর এটা হচ্ছে প্রাণী। উদ্ভিজ্জ মানে কি? আমরা উদ্ভিদ থেকে পাবো, গাছ থেকে পাবো। যেমন সয়াবিন, সরিষা, তিল, বাদাম, সূর্যমুখী, ভুট্টার তেল, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। এর মধ্যে আছে প্রাণী স্নেহ পদার্থ। এটার মধ্যে আছে চর্বি, ঘি, ডালটা। আচ্ছা, ডিমের কুসুমেও কিন্তু কি থাকে? স্নেহ পদার্থ থাকে। এটা আসে যে ডিমের কোন অংশে স্নেহ পদার্থ থাকে, আর কিন্তু সাদা অংশে স্নেহ পদার্থ থাকে না। আরেকটা জিনিস, স্নেহ পদার্থগুলো কিন্তু পানিতে অদ্রবণীয়। তুমি যদি পানিতে তেল দাও, দেখবে কি তেলটা উপর বাঁচতেছে, দ্রবীভূত হচ্ছে না, তাহলে স্নেহ পদার্থ কি? অদ্রবণীয়। এরপর আসি ভিটামিন। ভিটামিন হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন, আর এটা হচ্ছে পানিতে দ্রবণীয় ভিটামিন। এটা মনে রাখবো, চর্বিতে আর দ্রবণীয় ভিটামিন হচ্ছে এডেক, এ ডি ই কে, অর্থাৎ ভিটামিন এ ডি ই কে হচ্ছে চর্বিতে দ্রবণীয়, আর পানিতে দ্রবণীয় হচ্ছে বি আর সি। মনে রাখবে, বি সি পানিতে দ্রবণীয় আর এডেক হচ্ছে চর্বিতে দ্রবণীয়। দেখো এখানে এটা ইম্পর্টেন্ট, কোনটা কোথায় পাওয়া যায়।
পানি এই যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের চাল, আটা এগুলোতে পাওয়া যায় ভিটামিন বি। আচ্ছা, ভিটামিন সি পাওয়া যায় কি বিভিন্ন ধরনের ফলে, যেমন পেয়ারা, বাতাবি লেবু, কামরাঙ্গা। একটা জিনিস মনে রাখবা, যত টক জাতীয় এই যে ফল আছে সবগুলোতে ভিটামিন সি পাওয়া যায়। আচ্ছা, এরপর হচ্ছে খনিজ লবণ। খনিজ লবণ থেকে তেমন কিছু আসে না। এটা আসতে পারে যে মাছ, মাংস, বাদাম, ডাল, কলা, আপেল এগুলাতে পটাশিয়াম পাওয়া যায়। আয়োডিনের উৎস কি সামুদ্রিক উদ্ভিদ আর মাছ, মাংস আর শেওলা। অর্থাৎ সামুদ্রিক উদ্ভিদ আর মাছে আয়োডিন পাওয়া যায়, এটা আসতে পারে। এরপর দেখো পানি, অক্সিজেনের পরে কিসের স্থান? পানির স্থান। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ওজনের কত অংশ পানি থাকে? 50 থেকে 65%। এগুলো একটু রিডিং করবো, এখান থেকে তেমন কিছু নাই পড়ার। এর উপর দেখো রাফেজ। রাফেজ কি? শস্য দানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ, উদ্ভিদের ডাটা, ফুল, মূল ও পাতে কি আঁশ থাকে। এগুলার দেখো উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীর কি থাকে? সেলুলোজ আর লিগনিন থাকে। এগুলো হচ্ছে দেখো উদ্ভিদে কি খায়? বিভিন্ন ধরনের ঘাস খায় না? ঘাস খায়, লতা পাতা খায়। এগুলো এদের কেন খাইতে পারে? কারণ এগুলা হচ্ছে এদের হজম হতে পারে, কিন্তু মানুষের ক্ষেত্রে এগুলা হজম হতে পারে না। দেখো লাফেজের কাজ কি? পানি শোষণ করা, মলের পরিমাণ বৃদ্ধি করা, বৃহদান্ত থেকে মল নিষ্কাশন করা। এটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর আদর্শ খাদ্য পিরামিড। দেখো এখানে একটা ছবি আছে, এটাই হচ্ছে খাদ্য পিরামিড। দেখো সবার নিচে কি আছে? শর্করা না? এটা এমসিকিউতে আসে যে কোনটা খাদ্য পিরামিডের কোনটা সবার নিচে আছে আর কোনটা সবার উপর। দেখো এটা পরিমাণ বেশি না? এই ঘরটা কি অনেক বড় না? তাহলে এটার পরিমাণ কি বেশি। আর উপরের ঘরটা দেখো অনেক ছোট না? তাহলে এটার পরিমাণ কি কম। তাহলে আমাদের সবচেয়ে বেশি পরিমাণে কি প্রয়োজন? শর্করা। এর চেয়ে কম পরিমাণে কি প্রয়োজন? ভিটামিন। ভিটামিন থেকে কম প্রয়োজন হচ্ছে আমিষ। একদম কম খাইতে হবে কোনটা? স্নেহ। এটা পরীক্ষায় আসে, কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন, কোনটা সবচেয়ে কম। দেখো উপরে স্নেহের গড়টা কি অনেক ছোট না? আর শর্করার গড়টা অনেক বড়। আবার এমসিকিউতে এভাবে আসে যে খাদ্য পিরামিডের সবার উপরে কে আছে? স্নেহ। আর সবার নিচে আছে শর্করা। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখি। দেখো এখানে লিখছে যে সবার উপরে রয়েছে কি স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য, আর সবার নিচে আছে শর্করা। আচ্ছা, এখান থেকে তেমন কিছু পড়ার নাই, এটা একবার রিডিং করলে হয়ে যাবে। এখান থেকে এগুলো পড়তে হয় না, এগুলো আসে না, এগুলো পড়তে হবে না। আচ্ছা, এটা আমি আগামীকাল ক্লাসে নিব, যে এখান থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।